বাংলাদেশের সবচেয়ে বেশি বিপদে, আওয়ামী লীগের চাইতেও বিপদে আছে সংস্কৃতি। যে কোনো বিষয়ের জন্য একটা শক্ত সরকার, দেশপ্রেমিক সরকার, সব সরকারই নিজেকে দেশপ্রেমিক মনে করে। এবং পরিকল্পনাটা যদি আপনি বাংলায় বলেন না, পরি আর কল্পনা, তো দুইটাই তো ধরেন, পরি তো আকাশে আর কল্পনা তো মনে। এই কারণে পরিকল্পনাও থমকে থমকে যায়। 2.5% নগদ প্রণোদনা পাবো, তো সেটা তো আগের সরকারও ছিল, তা বলবৎ রেখেছে, নতুন কিছু হয়নি। 2.6ও হয়নি, 2.7ও হয়নি। আমি যেটা মনে করি, ধরেন রবিন খুদা বা এই জাতীয় যারা আছেন, তারা ডোনেট করতে হয়তো পিছপা হবেন না, কিন্তু ইনভেস্ট করতে দুইবার চিন্তা করবেন। গত 30 বছরে মিথ্যা বলার প্রক্রিয়া থেকে আমি মুক্ত হয়ে গেছি 99%। এখনো যে 1% আছে, ওইটা আমার জন্মগত কারণে। 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট নিয়ে কেবল বাংলাদেশের ভিতরে নয়, বাইরেও আলোচনা, তর্ক বিতর্ক চলছে। প্রবাসীরা এই বাজেট নিয়ে কি ভাবছেন, এ সম্পর্কে আজকে কথা বলবেন লেখক, কবি ও ন্যাশনাল ব্যাংক অফ অস্ট্রেলিয়ার সাবেক কর্মকর্তা অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ সৌরভ ভাই, এবং চর্চাকেও ধন্যবাদ। বিএনপি সরকার সংকট মুহূর্তে একটি বাজেট ঘোষণা করেছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। তবে বাজেটের প্রধান যে লক্ষ্য, সেটা ঘোষণা করা হয়েছে একটি মানবিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই বাজেট। একই সঙ্গে বলেছে একটি তারা অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা থেকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় হচ্ছে 6 লাখ কোটি টাকার উপরে, আবার ঘাটতি বাজেট 2 লাখ কোটি টাকার উপরে। সবটা মিলে একজন আপনি ব্যাংকের সাথে দীর্ঘদিন জড়িত, ব্যাংকে তো এই হিসাব নিকেশ সেটা হচ্ছে একটি প্রাতিষ্ঠানের, আর এই বাংলাদেশের 1 বছরে হিসাব নিকেশ যখন উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী, ইতিমধ্যে নানা মহল থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি, পক্ষে বিপক্ষে। তবে অনেকেই বলেছেন এই বাজেট উচ্চাভিলাষী, অর্থাৎ স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় করা কঠিন হবে। আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, ধরেন যে বাংলাদেশের কোন বাজেট স্বাদ ও সাধ্যের মধ্যে যথাযথ ছিল, কোন বাজেট। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো আমাদের না সমালোচনা করার একটা প্রবণতা থাকে, এবং আমরা সমালোচনা করি, কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, ধরেন একটা বিশাল টার্মোয়েল গেছে বাংলাদেশের উপর দিয়ে, একটা ঝড় বয়ে গেছে, রাজনৈতিক ঝড়। সেই ঝড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। কাজেই আমি এই কথাগুলো নির্দ্বিধায় বলতে চাই। রাজনৈতিক মতাদর্শের বাইরে এসে অনেকে এগুলো নিয়ে মনে করেন যে আমাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, আমরা বিএনপির পক্ষ বলছি, এটা সত্য নয়। সত্য হচ্ছে, আমাদের দেশের সব বাজেটের মতো এই বাজেটটিও অনেকটাই কাল্পনিক। কাল্পনিক এই কারণে, আমি শব্দটা ব্যবহার করলাম এই কারণে, যখন আপনি ঘাটতি বাজেটের কথা বলছেন, ঘাটতি বাজেটের সাথে উদ্বৃত্ত বাজেটের তফাৎ কি? আপনার কাছে 10 টাকা আছে, আপনি 8 টাকা খরচ করবেন, 2 টাকা আপনার পকেটে আছে, এটা আপনার উদ্বৃত্ত। তার মানে ওই 8 টাকা আপনি যেমন ইচ্ছে তেমন ভাবে খরচ করতে পারেন। কিন্তু আপনার কাছে আছে 6 টাকা, কিন্তু আপনার বাজেট হচ্ছে 10 টাকা, সেটা হচ্ছে ঘাটতি বাজেট। ওই 4 টাকা জোগাড় করা আপনার জন্য মহা মুশকিলের ব্যাপার, কিন্তু আপনি ওই বাজেটে ওটা রাখতে হয়েছে, কারণ বাজেট তো একটা ফরমেশন না, ওই ফরম্যাটের জন্য আপনাকে এটা রাখতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাজেটটি আমি অল্প করে দেখেছি, এবং বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র, নানা মিডিয়ায় এবং প্রবাসীয় যে এফেক্ট, যেটা মানুষের মুখে মুখে শুনেছি, সেটা হচ্ছে একটি উচ্চাভিলাষী বাজেট। এখন যদি উচ্চাভিলাষ না থাকে, তাহলে তো আপনি কোনো অ্যাচিভমেন্টে যেতে পারবেন না। উচ্চাভিলাষ থাকতে হবে, কিন্তু সেটা আমি মনে করি সেটা স্বপ্নের মতো হলে হবে না, সেটা বাস্তবসম্মত উচ্চাভিলাষ হতে হবে। আমরা সকলেই আশা করেছি যে আমাদের জীবনে আমরা সুপ্রতিষ্ঠিত হবো, এটা আমাদের উচ্চাভিলাষ। যার যতটা আশা ছিল, তার যতটা কাছাকাছি যেতে পেরেছি, সেটি হচ্ছে অর্জন। তো বাজেটের যে বিষয়টি আমার মনে হয়, আমি যেটা দেখেছি আপনার, যে আপনি যেটা বললেন পরিচালনা ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এইটা আপনার যে কোনো ডেভেলপ কান্ট্রি, যেগুলোকে আমরা বলি উন্নত দেশ, যেমন আমি যে দেশে আছি অস্ট্রেলিয়া, এখানে ধরেন
ডেফিনেটলি উন্নয়ন ব্যয় যেটাকে বলে সেটা বেশি হয়, এবং আরো অনেক বিষয়গুলো এখানে থাকে যেগুলো আমাদের দেশে সম্ভব নয়। ওই যে আগেই যেটা বললাম, আপনার হাতে টাকা আছে, আপনি কিভাবে খরচ করবেন, আপনার হাতে খনিজ সম্পদ আছে, আপনি কিভাবে তাকে ব্যবহার করবেন বাজেটে, আপনি কিভাবে অন্যান্য বিষয়গুলো মিট আপ করবেন, এই বিষয়গুলোর জন্য এই যে পাঁচশালা পরিকল্পনা এবং বাজেট যেটা আমরা বলি, সেটা পাঁচশালা পরিকল্পনার রথ রথের চাকা হচ্ছে কিন্তু বাজেট। সেই নিয়ে যাবে আস্তে আস্তে তাকে। সেই কারণে আমি মনে করি যে বিএনপি অনেকদিন পরে ক্ষমতায় এসেছে, এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান। তো দেখা যাক বাজেটের মাধ্যমে কি প্ল্যান তারা আমাদেরকে দিতে পারে। কিন্তু যেটা আমি দেখেছি সেখানে আমার কাছে আহামরি কোনো কিছুই মনে হয়নি। মনে হয়নি এই কারণে, যেমন ধরেন আমরা যারা প্রবাসে থাকি, তারা যদি লিগ্যাল চ্যানেলে টাকা পাঠায়, অর্থাৎ সরকারি বা এজেন্টের মাধ্যমে, তাহলে কি হবে? আমি 2.5% নগদ প্রণোদনা পাবো। তো সেটা তো আগের সরকারও ছিল, তা বলবৎ রেখেছে। নতুন কিছু হয়নি, 2.6ও হয়নি, 2.7ও হয়নি। বরং আমি যেটা দেখলাম যে 51 কোটি টাকা কাট করা হয়েছে প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের। এখানে আমার কাছে একটা একটা কন্ট্রাডিক্টরি বিষয় মনে হয়েছে, খটকা মনে হয়েছে। একে 51 কোটি টাকা একটা বিগ অ্যামাউন্ট। আমাদের দেশে আমরা বলি যে সেই টাকা থেকে নয়-ছয় করা হয়। 50 কোটি টাকা থেকে যদি 25 কোটি টাকাও নয়-ছয় করা হয়, বাকি 25 কোটি টাকা কাজে লাগতো। কিন্তু সেই 51 কোটি টাকা কাট করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এদিকে বাজেট কাট করেছেন কোথায়? প্রবাসী কল্যাণ ও বিদেশে কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থাৎ প্রবাসে কর্মসংস্থান মন্ত্রণালয়। তাহলে আবার আপনি এই যে ইতালি, গ্রিস, পর্তুগাল, ব্রাজিল, রোমেনিয়া, এইসব দেশের কথা উঠেছে। ইতালি বোধহয় নেই, এই বাকি দেশগুলোর কথা উঠেছে যে এখানে শ্রমবাজার খোঁজা হবে। এবং আরো একটা কথা বলা হয়েছে, মালয়েশিয়া, কুয়েত এবং ইউনাইটেড এমিরেটসে আগের যে সংকুচিত বা বন্ধ হয়ে যাওয়া বাজার, শ্রমবাজার, সেটাকে আবার ওপেন করার প্রচেষ্টা করা হবে। তো আপনি তো বাজেট কাট করেছেন না? সেইখানে তো আপনাকে আপনার তো বাজেট লাগবে সেখানে। নানা বিষয়ে পথ খোলার জন্য, পথের দিশা দেওয়ার জন্য, এবং আমি জানি না কিভাবে করবে, কিন্তু আপনার তো টাকা লাগবে। সুতরাং এই জিনিসটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। আরেকটা বিষয় আমি একটু বলি, প্রবাসী কার্ড বলে একটা ব্যাপার বলেছে, যে বীমা এবং ব্যাংকিং এর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই কথাটা লেখা হয়েছে ওখানে। কিন্তু 2024 সালে ব্যক্তিগতভাবে সঞ্চয়পত্র নিয়ে আমার যে মোকাবেলা করতে হয়েছে, যে বাস্তবতা, আমাদের দেশের একটি রাষ্ট্রীয় ব্যাংকে, আমি নাম বলতে চাই না, সে ব্যাংকে আমাকে যে বাস্তবতা মোকাবেলা করতে হয়েছে, এবং যেভাবে কর আরোপ করা হয়েছিল, এখন যদি তার থেকেও বেশি কর আরোপ করা হয়, আমার মনে হয় একদিকে যেমন অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হতে হবে আমাদের, মানে প্রবাসীদের, আরেক দিকে আপনার এটার সাথে আসলে আপনার যেটাকে আমরা সেবা বলি, সেবা যদি না থাকে, আপনার সার্ভিস যদি না থাকে, আপনার সেলস বাড়ে না। আর সেলস যদি না বাড়ে, আপনার তো টার্গেট ফুলফিল হবে না। সেবা তো মারাত্মক ধরনের খারাপ সেবা, এবং পদে পদে আপনাকে কোনো না কোনো ভাবে অর্থ বের করার একটা ধান্দা করা হয়। সুতরাং সেই জায়গাতে আমার যেটা মনে হয় যে এখানে একটু ফাঁক রয়ে গেছে। এই ফাঁকটা আশা করি আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো কিভাবে কি হবে। তবে সেবার দিকটাতে মনোযোগ দেয়া না হলে আপনার এই যে বাড়তি কর আরোপ করা হচ্ছে, এটা আরো অনেক বেশি প্রবাসী থেকে সংকুচিত করবে রেমিটেন্স পাঠাতে, এবং ধরেন তাদের যে টাকাটা দেশে ব্যয় হয় সেটা হয়তো কমে আসতে পারে বলে আমার মনে হয়। আপনি সংখ্যার কথা বলছিলেন, কিন্তু অন্য দিক থেকে এটি কিন্তু ঠিক 24-এর পর প্রবাসীদের আয়ের যে প্রবৃদ্ধি, সেটি বেশ উল্লেখযোগ্য এবং সন্তোষজনক, এবং অর্থনীতির অন্যান্য খাতে নেতিবাচক প্রবণতা থাকলেও আমরা প্রবাসী আয়ের দিক থেকে আ আ বেশ ভালো অবস্থায় আছি, এবং সরকারও এ নিয়ে সন্তুষ্ট। সরকারের প্রবাসীদের নিয়ে কিছু পরিকল্পনাও আছে। যেমন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যদি বাইরে থেকে বিদেশি বিনিয়োগ আসে, তাহলে ১.৫% সেটি প্রণোদনা দেয়া হবে তাদের। আপনি এটাকে কিভাবে দেখছেন? যে না, বাইরে এটা তো থেকে ধরেন আমি যদি বিনিয়োগ আমি করে বললাম তো এই বাংলাদেশে। কথাটা, যে 2.5 যেটা নগদ প্রণোদনা দেওয়া হবে, সেটা আগেও ছিল। না, সেটা তো এবং হচ্ছে দেশে অর্থ পাঠানো। কিন্তু বিদেশি বিনিয়োগ, বিদেশিরা যদি সেটা বিদেশে বাংলাদেশী হতে পারে, অথবা আ বিদেশি নাগরিক হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে। তারা যদি বাংলাদেশে, আপনি যদি ধরেন আপনি উদ্যোক্তা বা আপনি মধ্যস্থতাকারী হলেন।
আপনি কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে নিয়ে আসলেন, আপনি সেই একটা প্রণোদনা পাবেন ১.৫%। আপনি ১ কোটি টাকার বিনিয়োগ আনলে আপনি ১.৫ লাখ টাকা ১.৫ লাখ টাকা পাবেন। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বোধহয় দেখেছেন কয়েকদিনের মধ্যে রবিন খুদা নামের এক বাংলাদেশি বিলিয়ন বিলিয়ন হ্যাঁ, ডলার, রবিন খুদার কথা আসতেছিলাম। আচ্ছা, হ্যাঁ সেটা বিলিয়ন বলেন। বিলিয়ন ডলার উনি ভারতে কিন্তু ইনভেস্ট করেছেন, ঠিক আছে? তো ভারতে কেন জি। ইনভেস্ট করতে গেলেন বাংলাদেশের মানুষ? তার তো দেশপ্রেমের অভাব থাকার কথা না, নিশ্চয়ই দেশপ্রেমের অভাব নেই। আমি আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে তার সাথে যেভাবে হোক মিট করা, যদি সম্ভব হয়। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে সেফ মনে করেনি, বাংলাদেশকে নিরাপদ মনে করেনি। তার এতগুলো টাকা দেখুন, মানে সে এরকম যেই অন্য লোক যারা ইনভেস্ট, প্রবাসী, ধনবান প্রবাসী যারা, মানে তারাও কি এভাবে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ মনে করে বিনিয়োগের ক্ষেত্রে? না আপনার কি সবাই মনে ধারণা? করে, আমি মনে করি না, কিন্তু গত ১.৫ বছরে মনে করার যথেষ্ট কারণ ছিল। আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে, যখনই আমরা স্টেবিলিটির দিকে গিয়েছি, রাজনৈতিক স্টেবিলিটি ছাড়া ইকোনমিক স্টেবিলিটি আনা অসম্ভব, এটা সম্ভব হবে না। আপনি আপনি নিজে, আমরা যদি নিজেদেরকে একটু দূরে নিয়ে গিয়ে ভাবি, আমাকে যদি কেউ চাঁদ দেশটা যা আসলে স্বাদ উচ্চারণ হবে, ওখানে ইনভেস্ট করতে বললে আমি যাব? আমি সিয়েরা লিওনে কি ইনভেস্ট করতে যাব? আমি কি নাইজেরিয়াতে ইনভেস্ট করব? যদি আমার কাছে ইংল্যান্ডে ইনভেস্ট করার অপরচুনিটি থাকে, ইন্ডিয়াতে অপরচুনিটি থাকে, যদি আমার কাছে সিঙ্গাপুরে অপরচুনিটি থাকে, মালয়েশিয়া অপরচুনিটি থাকে, হোয়াই শুড আই গো টু দ্যাট কান্ট্রি? আমি আমার দেশের জন্য, আমি যেটা মনে করি, ধরেন রবিন খুদা বা এই জাতীয় যারা আছেন, তারা ডোনেট করতে হয়তো পিছপা হবেন না, কিন্তু ইনভেস্ট করতে ২ বার চিন্তা করবেন। আমার মনে হয় ৩টে কারণ আছে এখানে। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দ্বিতীয় কারণ হচ্ছে শিল্পের যে আপনার স্বচ্ছতা, আমি বলবো একেবারে লোকবল থেকে আরম্ভ করে, প্রোডাকশন থেকে আরম্ভ করে মার্কেটিং পর্যন্ত যে স্বচ্ছতা, সেটার অভাব। এবং তৃতীয় বিষয় হচ্ছে আপনার ইকোনমিক যে আনস্টেবিলিটি, যেটা অর্থনৈতিক অনিরাপত্তা। এই ৩টে কারণের জন্যই তো মানুষ পিছিয়ে আসে না? তো এক্ষেত্রে এক্ষেত্রে এই বাজেটেও তো কিছু নিশ্চয়তাও দেওয়া হয়েছে এবং একটা উত্তরণের পথরেখা ঘোষণা করা হয়েছে। আর সেটাই, এই পথরেখায় কি আপনারা আশ্বস্ত নন? এখন প্রশ্ন হচ্ছে আপনার, আমরা যে কথাগুলি বা আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলি বলেছি, সেগুলো অতীতের আলোকে এবং গত ১.৫ বছরের আলোকে। এখন সামনে আপনি যেটা বলছেন যে পথরেখা, সেই পথরেখায় যদি আলোক রেখা থাকে, পথ দেখা যায়, নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষ ইনভেস্ট করবে। আমরা অন্য কোথায় পাঠাবো বলেন? আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আমাদের দেশ, আমাদের নারীর স্পন্দন। আমরা ৳১ পাঠালেও দেশে পাঠাই, ৳১ কোটি পাঠালেও দেশে পাঠাবো। সুতরাং এখানেই পাঠাতে হবে। যদি সেই পথটা আরো উজ্জ্বল হয়, আরো আলোক হয়, আলোকময় হয় এবং নিশ্চয়তা। এখানে আসলে ভাষা নয়। এখানে বিষয়টা ইকোনমি। ইকোনমিক্স এর কাছে ভাষার কোনো কদর আছে বলে আমি অন্তত আমার পড়ালেখায় দেখিনি। কাজেই এখানে হচ্ছে রূঢ় বাস্তবতা। সেই বাস্তবতায় গ্রাউন্ডটা সলিড হতে হবে। গ্রাউন্ডটা সলিড হতে হবে এবং যে পদক্ষেপগুলোর কথা বলছেন, এগুলো ম্যাটেরিয়ালাইজ হতে হবে। এগুলোর আপনার কি বলে যে কর্মায়ন কিংবা বাস্তবায়ন হতে হবে। তখন দেখবেন দে আ আ আ মাঝখানে কিন্তু একটা পর্যায়ে হয়েছিল। কথা প্রসঙ্গে আমি আপনাকে বলছি, মাঝখানে টাকা পাঠানোর ধুম পড়েছিল। মানে রেকর্ড রেমিটেন্স গিয়েছিল। কারণ মানুষ হয়তো ভেবেছিল যে একটা স্টেবিলিটি সম্ভবত এসে গেছে। কিন্তু তার তলায়, তলায় যে দুর্নীতি, তার তলায়, তলায় যে আপনার ফ্যাসিজম আমরা যেটাকে বলছি, বা একনায়কতন্ত্র বা স্বেচ্ছাচারিতা, সেগুলো যখন বেরিয়ে এসছে, তখন ডেফিনিটলি এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব। এখন আপনি যেটা বলছেন, এই পদরেখা বা যে আ নির্দেশনা দেওয়া হয়েছে, সেটার আলোকে আমরা ভবিষ্যতে নিশ্চিতভাবেই মনে করতে পারবো যে কি হতে যাচ্ছে এবং পজিটিভ কিছু হবে। এরকম কিছু ভাবতে পারবো। আপনি প্রবাসীদের বিনিয়োগের কথা বলছিলেন। কিন্তু আমরা যে আ আপনি যে দেশটিতে আছেন, অস্ট্রেলিয়া তো একটি ধনী দেশ এবং তারা তো বিশ্বের বিভিন্ন দেশে তারা বিনিয়োগ করে থাকে। সেখানে বাংলাদেশ কিভাবে তাদের এই বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে এবং করার ক্ষেত্রে বাংলাদেশের কোনো উদ্যোগ আপনি লক্ষ্য করছেন কিনা? সেখানে বাংলাদেশ মিশন আছে, আ বা বিজনেস ফোরাম আছে। আর যদি না থাকে, মানে সেই উদ্যোগ যদি না লক্ষ্য করেন, তাহলে আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকবে সরকারের প্রতি? আছে কিন্তু। আমি এখানে বলি, বাংলাদেশে অস্ট্রেলিয়ান বাংলাদেশি বিজনেস ফোরাম নামে আছে। তাদের সেমিনার হয়, তারা কি, কি করে। আমি ঠিক সম্পৃক্ত নই, কিন্তু আমি জানি তারা কাজ করে। আরো অনেকেই আছে যারা কাজ করে। কিন্তু আপনি যেটা বললেন যে যে কথাটা আপনি শুরুতে এই কথা শুরুতে বললেন যে কিভাবে এটা বাড়ানো যেতে পারে। এটা বাড়ানোর জন্য ধরেন
সেমিনার সিম্পোজিয়ামের আসলেই প্রয়োজন নেই। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, আপনি নিজেও ঘুরে গেছেন সিডনি। আপনি যে কোনো কাপড়ের দোকানের, বড় বড় কাপড়ের দোকান, কেমার্ট, টার্গেট, এসব বড় বড় সুপার স্টোরে আপনি মধ্যবিত্তের কাপড় চোপড় মানেই মেড ইন বাংলাদেশ। এখনো আছে কিন্তু, এখনো আছে। আমি এই কদিন আগেই আমি একটা প্যান্ট কিনেছি আপনার। আমি দামে এবং ইয়েতে কোয়ালিটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং আমি খুব সারপ্রাইজিংলি দিস ইজ মেড ইন বাংলাদেশ। এবং মেড ইন বাংলাদেশের কাপড় অস্ট্রেলিয়া ছেয়ে গিয়েছে। মসলা, আপনার আমাদের মসলা খুবই ফেভারিট এবং খুবই জনপ্রিয়, যদিও মনে করা হয় যে ইন্ডিয়ান মসলা, কিন্তু টাকাটা তো বাংলাদেশে যাচ্ছে না। বিস্কিট জনপ্রিয় হয়ে উঠেছে, আমি ছোট ছোট যে বিষয়ের কথা বলছি, কিন্তু বড় যে বিষয়গুলো সেগুলো ঢুকতে হলে আমি আবারও বলছি আপনাকে, যে কোনো বিষয়ের জন্য একটা শক্ত সরকার, দেশপ্রেমিক সরকার, সব সরকারই নিজেকে দেশপ্রেমিক মনে করে, কিন্তু শক্ত আইন, বিচার এবং অর্থনৈতিক নিরাপত্তা, এই তিনটা নিশ্চিত করতে পারে এরকম একটি সরকার যদি আমরা পাই, আপনি নিশ্চিতভাবে জানবেন অস্ট্রেলিয়া বাংলাদেশের একটি ভালো বাজার হবে, ডেফিনেটলি একটি ভালো বাজার হবে। মানে একটা অভিযোগ আছে যে বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করতে আসলে, বিদেশিরা না শুধু দেশীয় দেশীয় কোনো উদ্যোক্তাও নানা রকম হয়রানির শিকার হন। পদে পদে তাদেরকে বিভিন্ন অফিসে যেতে হয়, মানে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা। এখন আপনি বলুন, আপনি যে দেশে আছেন সেখানে একজন বিদেশি বা দেশি বিনিয়োগকারীর ক্ষেত্রে কি কি আহ, স্তর পার হতে হয়? আপনি যেহেতু একটি ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন, আর আপনার অভিজ্ঞতা থেকে বলুন। আর আমাদের এখানে কোনো বিনিয়োগ করতে গেলে কি কি আহ, আহ, কি কি সমস্যায় পড়তে হয়? আমাদের এখানে, আগে আমাদেরটা বলি, আমাদের এখানে পরিকল্পনা, এবং পরিকল্পনাটা যদি আপনি বাংলায় বলেন না, পরি আর কল্পনা, তো দুইটাই তো ধরেন, পরি তো আকাশে আর কল্পনা তো মনে। এই কারণে পরিকল্পনাও থমকে থমকে যায়, কোথাও কোথাও থমকে যায়। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, আপনি যেটা বললেন, আমরা যদি বাস্তবের মাটিতে দাঁড়াই, অস্ট্রেলিয়ার কোনো ব্যাংকে, আমি তো দীর্ঘদিন কাজ করেছি, 17 বছর আমি ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকে কাজ করেছি, তার আগে কমনওয়েলথ ব্যাংকে কাজ করেছি, ওয়েস্ট ব্যাংকে কাজ করেছি। আমি যেটা দেখেছি আপনার, ম্যানেজার থেকে শুরু করে যে কোনো পজিশনের মানুষ, ম্যানেজার তো কেউই না, সবাইকে সার্ভ করতে হয়, মানে কাস্টমারের কাছে আসতে হয়। এরকম কোনো নিয়ম নেই যে আপনি চেয়ারে বসে থেকে হুকুম দেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, কোনো গ্রাহক 3 মিনিটের বেশি থাকলে আপনাকে প্রশ্ন করা হবে যে কি ট্রানজেকশন হচ্ছিল, কেন এত দেরি হয়েছে। আমি সামান্য গ্রাহক সেবার কথা বলছি আপনাকে, আর আপনি ব্যবসার কথা বলছেন। এই দেশে প্রধানমন্ত্রী বউ করে, মাথা নিচু করে কৃষকের কাছে, কারণ এই দেশে ফার্মাররা হচ্ছে এই দেশের চালিকা শক্তি। এক একটা ফার্মারের যে দাপট, আপনার এক একটা ফার্মারের যে সম্পদ এবং তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, সেখানে তো আমরা কেউই কিছু না। কোনো, এই দেশ, আমি বলি, ক্লাসিফাইড মানুষকে সম্মান করা হয়, বিজ্ঞানীকে সম্মান করা হয়, ঠিক সমানভাবে আপনার একজন শিক্ষককে সম্মান করা হয়, একই রেসপেক্ট একজন কৃষককে দেওয়া হয়। আপনি হয়তো জানবেন যে আমাদের প্রধানমন্ত্রীও ছিলেন একজন, আগের প্রধানমন্ত্রী ছিলেন একজন ফায়ারম্যান, অর্থাৎ ফায়ার সার্ভিসে উনি উনি শতপ্রণোদিত হয়ে ফায়ার সার্ভিসে কাজ করতেন, আগুন নেভাতে যেতেন, দমকল বাহিনীর পোশাক পরতেন, এবং তিনি যখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন, টনি অ্যাবট ফায়ার সার্ভিসের মানুষ, এবং হি ফিল প্রাউড অফ ইট। উনি এটা নিয়ে গর্ববোধ করতেন যে আমি অগ্নি নির্বাপক দলের সদস্য, আমি আগুন নিভিয়েছি, আমি জানি কিভাবে বুশ ফায়ার কন্ট্রোল করতে হয়। বুশ ফায়ার এখানে একটা বিশাল ব্যাপার, আপনি জানেন। তো আমরা কথায় ফিরে আসি, এই ধরনের মানুষ প্রধানমন্ত্রী হতে পেরেছে এই দেশে। কোনো কৃষক যদি ভোটে দাঁড়ায় কোনো কারণে, তার ভোট সে সবার চেয়ে বেশি ভোট পায়। আমি তাকে ব্যক্তিগতভাবে ভোট দেব, কারণ আমি এই মাত্র সপ্তাহখানেক আগে আমরা বেড়াতে গিয়েছিলাম আপনার সিডনি থেকে অনেক দূরে। ফার্ম গুলো দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এবং আপনি যেটা বললেন, হ্যাঁ আছে, এখানেও শৃঙ্খলা আছে, এখানেও শৈথিল্য হয় না, এই কথা আমি বলবো না, কিন্তু হবে আপনার কাজ ডেফিনেটলি। এবং কেউ আপনার কাছে ওইভাবে পয়সা খুঁজবে না, আপনাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। এবং রেড টেপিজম, যেটা লাল ফিতার দৌরাত্ম, সেটা হবে না এখানে, সেটা সিস্টেমই নেই। যেমন ধরেন, গত 30 বছরে মিথ্যা বলার প্রক্রিয়া থেকে আমি মুক্ত হয়ে গেছি 99%। এখনো যে 1% আছে, ওইটা আমার জন্মগত কারণে। এবং এই যে মিথ্যা না বলাটা, এটা কিন্তু কোনো সততার পরিচয় নয়, এটা প্রক্রিয়ার ব্যাপার। প্রক্রিয়া আপনাকে মিথ্যা বলতে দিচ্ছে না।
আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার পেনশন নির্ধারণ হচ্ছে, আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার মেডিকেয়ার নির্ধারণ হচ্ছে, আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার কি বলে স্ট্যাটাস নির্ধারণ হচ্ছে। সুতরাং আপনার তো মিথ্যা বলার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই মিথ্যা বলার। এবং আমি অর্থনীতিতেই ফিরে আসি। অর্থনীতিতে আমাদের দেশের যে সম্ভাবনা, আমি সবসময় মনে করি, দেখেন আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমি যে এই পটর, পটর করে কথা বলছি, এটা তো আমি বাংলাদেশে লেখাপড়া শিখেছি না? লেখাপড়া শিখে কথা বলছি। মেধা আমাদের অপরিমিত, অপরিমেয় মেধা, এবং আমাদের শ্রমশক্তিও কম নয় কিন্তু। আমি যখনই কম্পেয়ার করি উইদিন ওয়েস্ট বেঙ্গল, বাঙালির মধ্যে বলছি আমি, অনেক বেশি কর্মঠ আমাদের মানুষ, অনেক বেশি শ্রমজীবী এবং অনেক বেশি দেশপ্রেমিক। কিন্তু আমরা তো এর ফায়দা নিতে পারি না। এটাই হচ্ছে সমস্যা। বাজেটে বেশ অনেক বছর ধরেই শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কম বলে অভিযোগ ছিল, এবং কোনোভাবেই আমরা সেটি আহ, এমনকি দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গেই তুলনা করা যেত না, মানে তার চেয়ে কম ছিল হারের দিক থেকে। এবারে বাজেটে এই দুটি আহ, খাতেই বরাদ্দ বাড়ানো হয়েছে, এক ধরনের বলবো যে উল্লেখযোগ্য হারেই বাড়ানো হয়েছে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে, যেমন প্রাথমিক শিক্ষা, যেটা অস্ট্রেলিয়া বা সব উন্নত দেশেই খুব গুরুত্ব দেওয়া হয়, এখানে সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গীত, আহ, নাটক, চিত্রাঙ্গন, খেলাধুলাকে যুক্ত করা হয়েছে, যেটি আগে যুক্ত ছিল না। এবং আপনি জানেন যে বাংলাদেশে এই এর বিরুদ্ধে এক ধরনের একটা একটা প্রচারণাও আছে যে সঙ্গীত শেখানো যাবে না। অন্তর্বর্তী সরকারের সময় সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, এর বিরুদ্ধে আন্দোলনও হয়েছে, প্রচারণা হয়েছে। তো সরকারের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখেন? আমি আমি একেবারে শুরু হ্যাঁ, থেকেই তারেক রহমানের এই বিষয়টাকে আমি সমর্থন করেছি। উনি যখন এসে বলেছেন আমি চমৎকৃত হয়েছি। বলেছে যে, "কেন যারা গান শিখবে তারা গান শিখবে।" এভাবে বলেছে। আমার মনে হয় ১৭ বছর বিলেতে বসবাসের কারণে এই দৃষ্টিভঙ্গিটা তার গড়ে উঠেছে। তিনি তো দেখেছেন ওখানে। যেমন ধরেন, আপনি জানেন কিনা জানি না। এই যে এবার যে বিশ্বকাপ ফুটবলের যে পর্দা উঠলো, আ ওখানে যে একটি ছেলে, আপনার সে যে ডিজে কিন্তু। ডিজে মানে আমরা মনে করি যে সাধারণ একজন ডিজে। ওকে কিন্তু আমি চিনি ব্যক্তিগতভাবে। লাভ লেইন আমাদের চট্টগ্রাম বাসার উল্টো দিকে ওরা থাকতো। ওর মা থাকতো আরকি। তো সেই ছেলে সঞ্জয় দেব বোধহয়। সে এই যে ডিজে হয়ে ওপেনিং এ যে আপনার নাচের মুদ্রায় ছিল এবং ডিজের কাজ করেছে। সেখানে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটা লাল দেখিয়েছে বাংলাদেশের। কিন্তু সে তো লাল সবুজ দেখাতে পারছে না, না? বাংলাদেশ তো কোয়ালিফাই করে নাই। কিন্তু সে এইভাবে দেখিয়েছে। এই যে দেশপ্রেম, আমি কেন বললাম কথাটা জানেন? এই এই ধরনের একটা প্রফেশনের থেকেও বাংলাদেশকে উজ্জ্বল করা যায়। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়। এবং আপনার শুধু আপনি এটা দিয়ে রিপ্রেজেন্ট করবেন, ওইটা দিয়ে সচিব হয়ে রিপ্রেজেন্ট করবেন। একজন সচিবের চেয়ে আমাদের যে কি নাম? যিনি যে ধান আবিষ্কার করেছিল, কি কাপালি যেন? তার অবদান হ্যাঁ, অনেক বেশি না? অনেক বেশি তো। সচিবের অবদান সচিবের মতো। কিন্তু যে কাপালি ভদ্রলোক আমাদেরকে অন্য একটা নতুন ধান আবিষ্কার করে দিয়েছেন, তার অবদান তো আমার মতে বেশি। যে মানুষটা প্রতিদিন আমাদেরকে খাদ্যের যোগান দেয়, যারা, যারা দুধ বিক্রি করে, যারা ফেরিওয়ালা, যারা হকার, তাদের অবদান আমাদের সমাজে কখনো স্বীকৃত হয়েছে? তো আমি যে কথাটা আপনি বলছিলেন যে এই প্রযুক্তিগত শিক্ষা, শিক্ষায় বাজেটের হার এবং শিক্ষা মানে যেটা সংস্কৃতি, এটা তো সাংঘাতিকভাবে প্রয়োজন এখন। বাংলাদেশের সবচেয়ে বেশি বিপদে, আওয়ামী লীগের চাইতেও বিপদে আছে সংস্কৃতি। আমি তো বলব, আওয়ামী লীগের তো টাকা পয়সা আছে না? ওরা টাকা পয়সা নিয়ে কেউ বিলেত চলে গেছে, কেউ আমাদের দেশে এসছে, কেউ ইন্ডিয়া চলে গেছে, কেউ টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে বেঁচে আছে। কিন্তু সংস্কৃতি যারা করে তাদের তো টাকা পয়সা নেই। তাদের উপর বিপদ, ছায়ানটের উপর বিপদ, উদীচীর উপর বিপদ, লালনের উপর বিপদ, নজরুলের উপর বিপদ, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বিপদ। আমাদের সংস্কৃতি যদি এরকম পাঠ্যপুস্তকে যেটা বলছেন আপনি যে করা হয়েছে, আমি এটিকে শুধু সাধুবাদ জানাই না, আমি এটিকে অভিনন্দন জানাই। এবং সবাই এটা হবে না। আমাদের দেশে একজন ফিরোজা বেগম হবেন। আমাদের দেশে শিশুদের মধ্য থেকে একজন কি বলে এটাকে, আপনার যে মাহমুদুন নবী হবে। একজন আব্দুল জব্বার হবে। আমরা তো সেটাই চাই না? আপনার শামসুর রহমান হবেন, ইমানুল গুণ হবেন। আমরা তো সেটা চাই। এবং আমাদের দেশে এই শিক্ষাটা বিএনপি চালু করেছে। বিএনপিকে আমি অভিনন্দন জানাই যদি এটা তারা বাস্তবায়ন করতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে নানা অঘটনের কথা আপনি বলছিলেন। এখানে ক্ষমতার পালাবদল অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো, এরপর প্রবাসীদের মধ্যে কি একটু উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে? ডেফিনিটলি দেশের আমি মনে করি। সরি, আপনি শেষ করেন। না, না, মানে
এই দেশের ঘটনা প্রবাহে তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের দেশের জন্য কিছু করা, এই ব্যাপারে আপনি কি উৎসাহ আমার যেটা উৎসাহ মনে লক্ষ্য হয়েছে করা যাচ্ছে? 1/11-এর পরে প্রবাসীদের মোহমুক্তি হয়েছে। তারা মনে করছে যে তারা মোহমুক্ত হয়েছে, এটা মনে হয়েছে আমার। আরেকটা হয়েছে, আহ, একটা বিষয় আমার অপছন্দ, আর বাকি সবগুলো বিষয় আমার পছন্দ হয়েছে। নতুন সরকারের ব্যাপারেও মানুষ অত বেশি নেগেটিভ আমি শুনিনি আওয়ামী লীগের কাছ থেকেও। আরেকটা বিষয় হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচার যে একটা, মানে আমি হাঁপ ছেড়ে বেঁচেছি এই এই ইলেকশন এবং গভর্নমেন্ট আসার পরে, এই ধরনের একটা দেশের মতো বিদেশেও একটা মানে একটা স্বস্তির এরকম একটা স্বস্তির পরিস্থিতি আবহ তৈরি তৈরি হয়েছে। হয়েছে। হ্যাঁ, আবহ তৈরি আর হয়েছে। একটা আর হচ্ছে যে যেটা আমি অন্তর্বর্তী সরকারের সময় বা তার আগে রাজনৈতিক প্রতিপক্ষ বা নিজেদের যারা প্রান্তিক মনে করতেন বা বিরোধী মনে করতেন, তারা দেশে আসার ব্যাপারে একটা ভয়ভীতিতে ছিলেন। আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসার পর সেই ভয়ভীতিটা অনেকটা কেটে গেছে? আমি মনে করি কিছুটা কেটেছে, অনেকটা এই শব্দ আমি ব্যবহার করবো না, কিছুটা কেটেছে, তবে পূর্ণভাবে কাটতে হবে। এখন আওয়ামী লীগের আমলেও যদি ধরেন কারো কারো দেশে যাওয়ার সমস্যা থাকে, আবার অন্তর্বর্তী সরকারের সময় যদি পা দেওয়াতেই সমস্যা থাকে, আর এখনো যদি কিছু কিছু সমস্যা থাকে, তাহলে আর পার্থক্যটা কোথায়? সমস্যাটা মানে পরিষ্কার কথা, আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছি, যেটা বলতে চেয়েছিলাম। শুধু একটি বিষয় আমার কাছে ভালো লাগেনি পরিবর্তনের পরে, সেটা হচ্ছে ক্রোধ। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে ক্রোধ থাকবে, কারণ রিসেট বাটন, মুক্তিযুদ্ধের প্রতি অবজ্ঞা, মানে মুক্তিযোদ্ধাদের ক্রোধ গলায় মানে জুতো পরিয়ে প্রতিক্রিয়া ঘোরানো। প্রতিক্রিয়া হ্যাঁ, জাত যে হ্যাঁ, মব, এগুলোর কর্মকাণ্ড, জন্য একটা ক্ষোভ তৈরি মানে হতে সেটা পারে। কি এখন আছে? এখন সেই না আপনি না, ৫ আমি কি আগস্টের বলছি শোনেন। পরবর্তী ঘটনার সঙ্গে তুলনা করলে কিন্তু এখন নেই, অনেকটাই আমি না না, আপনি আপনি স্বাভাবিক। আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলছি, যারা এই ক্ষোভগুলো লালন করেছে, এখন ধরেন অন্তর্বর্তী সরকারের আশেপাশে ছিল এরকম একজন মানুষ যদি এখানে আসে, আরেকজন যদি ওখানে যায়, এখানে যায়, আমি যেটা বলতে চাচ্ছি, হিংসার বদলে হিংসা যদি হয়, চোখের বদলে যদি চোখ হয়, তাহলে তো পৃথিবী অন্ধ হয়ে যাবে না? তো আমাদের কোনো একটা জায়গায় এসে জ্যোতিচিহ্ন টানতে হবে, এবং যার যেটা প্রাপ্য, যার দেশান্তরী হওয়ার প্রাপ্য সে দেশান্তরী হয়েছেন, যার শাস্তি পাওয়ার প্রাপ্য তিনি শাস্তি পাবেন, ভুলভাবে পেয়ে থাকলে মাপ পাবেন, আর ভুলভাবে না পেয়ে থাকলে শাস্তি পাবেন। আর যার ঔদার্য প্রাপ্য, ক্ষমা প্রাপ্য, ভালোবাসা প্রাপ্য, তাকে তা দিতে হবে। আমি আমি এটাই বিশ্বাস করি, এবং আবার আমি মনে করি একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থায় যে যার মত প্রকাশ করতে পারবে, তার এই স্বাধীনতাও তো নিশ্চিত থাকতে হবে, তাই তো? 100 বার আপনার ধরেন যে, এই যে আমি আমি যেখান থেকে কথা বলছি, আমরা কে লিবারেল করলাম না লেবার পার্টি করলাম, হু কেয়ার্স? কেউ ধারই ধারে না এগুলো। এবং আপনার সাদা লোকেরা, যেমন ধরেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার উপর মানুষ নানা কারণে বিক্ষুব্ধ হয়ে আছে। এখন বিক্ষুব্ধটা কিন্তু আমাদের মতো ভোলেটাইল ওয়েতে প্রকাশ করে না, সাংঘাতিক মারাত্মক ভাবে প্রকাশ করে না, কিন্তু কথা উঠলেই দেখবেন ফোরামেই বলছে ওরা যে না, আমাদের একজন শক্ত মানুষ চাই, আমাদের আগের প্রধানমন্ত্রী শক্ত ছিল। এগুলো নিয়ে এখানে কোনো, ধরেন কোনো গণতান্ত্রিক সমাজে এখানে কেন, আপনার আমি যত দেশে গেছি, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে, যেগুলো আমরা ডেমোক্রেটিক কান্ট্রি বলি, এমনকি আমি পশ্চিমবঙ্গ দেখেছি যে গণতান্ত্রিক মতামত দেওয়ার ব্যাপারে নিঃশঙ্ক থাকার একটা প্রবণতা আছে। এটা গড়ে উঠেছে বিকজ অফ দ্য লিডারশিপ। আমাদের লিডারশিপরা এটা অ্যালাউ করেনি। অনেক দিন পরে আমি মনে করি বিএনপির হাতে সেই সুযোগটা এসেছে, সেই লিবারালিজম এবং কথা বলতে দেওয়ার সুযোগটা এসেছে। এটা দিলে ইতিহাসে তারা টিকে যাবে, আর না দিলে আবারও ইতিহাসের আস্থা করে অন্যদের মতো নিপতিত হবে। এখন আসি অন্য একটি বিষয়ে, যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে সারা পৃথিবী কি বলে এক ধরনের উন্মাদনায় উন্মাদনা দেখছি, কিন্তু উপমহাদেশের কোনো দেশই এই বিশ্বকাপে নেই। আবার 2 দিন আগে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা হলো, সেখানে বাংলাদেশ জয়ী হলো দীর্ঘদিন পর অস্ট্রেলিয়াকে হারিয়ে। একজন ক্রীড়ামোদী হিসাবে আপনি যদি এই বিশ্বকাপ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার সর্বশেষ খেলা সম্পর্কে কিছু বলেন। আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াটা বলি। একটা তো আমার জন্মভূমি, আর একটা আমার আবাসভূমি। তো এই দুইয়ের ব্যাপারে আমার জন্মভূমির প্রতি টানটা থাকে। অস্ট্রেলিয়া হেরে যাওয়াতে আমি দুঃখ পেয়েছি, আবার বাংলাদেশ জিতে যাওয়াতে আমি আনন্দিত হয়েছি, এরকম একটা মনোভাব। তবে বাংলাদেশের ক্রিকেটের এটা গৌরব,
এবং বেশ ভালোভাবে হারিয়েছে। আমাকে আমার ছেলে কতক্ষণ পর পরই টেক্সট করছিল, "দেখো, দেখো কিভাবে জিতেছে, কিভাবে জিতেছে।" খুব এক্সাইটেড। তো বাঙালি ইয়াং ছেলে যারা এখানে আছে এবং যারা সবার মনের মধ্যে একটা আনন্দ আছে বাংলাদেশের ব্যাপারে। কিন্তু অন্য যেকোনো দেশের সাথে খেলা হলে আমরা অস্ট্রেলিয়ার পক্ষে। এখন বিশ্বকাপের কথায় আসি। আমি একজন ঘোর আর্জেন্টিনা সমর্থক। কিন্তু আপনাকে আমি বলি আগামীকাল আমাদের জন্য একটা বিশাল দিন। কারণ আগামীকাল অস্ট্রেলিয়া তুর্কির মোকাবেলা করবে। মানে তুরস্কের মোকাবেলা করবে তুর্কিদের। এটা ১ম খেলা অস্ট্রেলিয়ার। দেখেন ৩ কোটির কম মানুষ এই দেশের জনসংখ্যা। ছাত্র যারা পড়তে আসে, যারা এখনো পার্মানেন্ট রেসিডেন্সি পায়নি, এদের সবাইকে মিলিয়ে ২,৮০,০০,০০০ হতে পারে। আর ২,৮০,৮৫,০০,০০০ হতে পারে। এইরকম একটা দেশে আপনার যে স্পোর্টস এর নাম আপনি বলেন ইন্টারন্যাশনালি তাকে রিপ্রেজেন্ট করে অস্ট্রেলিয়া। সেটা অস্ট্রেলিয়ান ফুটবল লিগ হোক, রাগবি লিগ হোক, হকি হোক, ক্রিকেট হোক, সকার হোক। এখন সকার হচ্ছে সবচেয়ে বড়। কারণ সকারে সবচেয়ে বেশি দেশ ইনভলভড এবং আপনার সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলো দোদণ্ড প্রতাপে ফুটবল খেলে। সেই ছেলেবেলা থেকে আমরা পেলে, ম্যারাডোনার নাম শুনে বড় হয়েছি, খেলা দেখেছি। তো উরুগুয়ে ১ম ওয়ার্ল্ড কাপ পায়। তারপরে তো ব্রাজিল, তারপরে আর্জেন্টিনা, ওখান থেকে আসছেই না ওয়ার্ল্ড কাপ। তারপরে ইউরোপে এসছে। ইউরোপ থেকে আস্তে, আস্তে অন্যান্য দেশ। কেউ জিতেনি যদিও। তো যেটা আপনি বলছেন যে উপমহাদেশে এই যে ভারত যে গর্ব করে তার জনসংখ্যার ১৪০। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১১ জন মানুষ কিন্তু তুলতে পারে নাই যারা ইন্টারন্যাশনালি এই স্কেলে গিয়ে, এই ফিল্ডে, এই লেভেলে গিয়ে খেলতে পারে। এটা আমাদের জন্য লজ্জা। কিন্তু আমি একটা পজিটিভ সাইড দেখি। পজিটিভ সাইডটা হচ্ছে বেশ ১ মাস সময় সমস্ত ক্লেদ, যন্ত্রণা, দুঃখ, রাজনৈতিক মতভেদ এগুলো ভুলে গিয়ে আমাদের দেশ এবং পাশের দেশ বা সমস্ত দেশের মানুষেরা ওই ফুটবল নিয়ে মেতে ওঠেন এবং নানা শিবিরে বিভক্ত হয়ে যান। মেসি একটা প্রীতি ম্যাচ খেলতে এসেছিল মেলবোর্নে। তো আমার মেসিকে কাছ থেকে দেখার খুব শখ। আমি টিকেট কেটে গেলাম ওখানে। রাতে হোটেলে থেকে আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটা হয়েছিল। ওই ম্যাচে মেসি ২০ মিনিটের বা ১৫ মিনিটের জন্য নেমেছিলেন। নেমেই একটা গোল হয়েছিল এবং ১ গোলে জিতেছিল। আমি যে কারণে ঘটনাটা বললাম, আমি ভেবেছিলাম যে এরা হয়তো জার্সি-টার্সি পরে বা কিনবে কিনা আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সি। আমি মাঠে গিয়ে অবাক হয়ে গেছি। একই উন্মাদনা। আপনার গ্যালারির ২ ভাগ মানে বিশাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডটা আপনি জানেন হয়তো। আ ওটার ভিতরে অনেক জাদুঘর, ক্রিকেটের এমন কোনো বিষয় নেই। সচিন টেন্ডুলকার, ইমরান খান থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যাদের কাট আউট নেই, যারা বড় হয়েছেন। যাদের হিস্ট্রি আপনার পাতায়, পাতায় এরকম বইতে স্কোর কার্ড গুলোর সংরক্ষণ করা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, আমি গিয়ে দেখি কি আমি একটা মাত্র মানে আর্জেন্টিনার একটা জার্সি পরে গেছি। তার চেয়ে অনেক বর্ণাঢ্য রঙিন আর্জেন্টিনার পতাকার জার্সি নিয়ে হাজার, হাজার মানুষ এবং হাজার, হাজার ব্রাজিলিয়ান সমর্থক। এই উন্মাদনা পৃথিবীর সব দেশে আছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে রাতে ২টা বাজে জেগে ঘুম নষ্ট করবে না। পরদিন হাইলাইট দেখবে কিন্তু নিজের কাজ এবং ইয়ের জন্য করবে না। তো কালকে আমাদের সৌভাগ্য যে আমাদের সময় দুপুর ১ টায় খেলা হবে এবং বড়, বড় স্ক্রিনে এখানে বসানো হয়েছে সব জায়গায়। সেখানে গিয়ে আমরা অস্ট্রেলিয়া বনাম তুরস্কের খেলা দেখব। এবং বিশ্বকাপ ফুটবল সম্পর্কে আমি একটা কথা বলি বাংলাদেশের সম্পর্কে যে এই যে একটা ঐক্য গড়ে ওঠে এবং একটা যে আপনার আমি বলব যে নির্মল প্রতিযোগিতা গড়ে ওঠে যে আমি তোমার থেকে বড় পতাকা বানাবো। এটা কিন্তু একটা মানে সুন্দর ধরনের প্রতিযোগিতা। একটা বিনোদনমূলক প্রতিযোগিতা। চেনেই না হয়তো স্পেনের নামই জানে না। স্পেন বানানো করতে পারবে না। জার্মানি বানানো করতে পারবে না। সেই লোক জার্মানি পতাকা বানিয়ে রাষ্ট্রদূত তার বাড়িতে গিয়ে তারে বোধহয় জার্মান বেড়াইতেও নিয়ে গেছিল না? এবং আর্জেন্টিনার প্রধান, প্রধান সংবাদপত্র গত ওয়ার্ল্ড কাপে নিউজ করেছে যে আমরা জানতামই না যে আমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশের লোকজন যারা আর্জেন্টিনার পর আমাদেরকে এভাবে সাপোর্ট করেছে। তো দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আমাদের দেশের গৌরব আমি মনে করি। আ অজয় দাশগুপ্ত, আপনাকে আ আবারও শুভেচ্ছা, ধন্যবাদ এখান থেকে, বাংলাদেশ থেকে আরকি, আপনারই দেশ। এবং আমরাও চাই এই বিশ্বকাপ উন্মাদনা আগামী ১ মাস বাংলাদেশের প্রতিটি নাগরিক উপভোগ করবে। তবে কোনো অঘটন ঘটুক সেটি চাই না। আর আপনি বলছিলেন আগামীকাল অস্ট্রেলিয়ার খেলা। আমরা আ আপনি আমরাও চাই যে অস্ট্রেলিয়া জিতুক, কারণ আমাদের কাছের দেশ। আর সুতরাং আমাদের কাছের মানেই আ মনের মনের দিক থেকে অনেক কাছের। আ
তারপরও যে দলই জিতুক আমরা তাকে অভিনন্দন জানাবো। আজকে চর্চার সংলাপ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।